এই সপ্তাহে ক্লাস 10-এর লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো আমি আলোচনা করেছি তার প্রশ্নগুলোর এটা ভিডিও, এটা আলোচনার আগেই প্রশ্নগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে কোশ্চেনগুলো। 2021-এর মাধ্যমিকের দিকে লক্ষ্য রেখে প্রশ্নগুলো করা হয়েছে, অনেকটা ইম্পর্টেন্ট বলেও আমার মনে হয়েছে, সেই জন্য আমি করাচ্ছি। এই প্রশ্নগুলো স্কুলের যে ক্লাস 10-এর গ্রুপ রয়েছে সেখানেও আমি দিয়ে দেব। শুরু হচ্ছে এই প্রশ্নগুলির আলোচনা। ক্লাস 10-এর ছাত্র বন্ধুদের স্বাগত জানিয়ে প্রথম অধ্যায়ের এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করতে চলেছি। এর আগের দিন আমি এমসিকিউ কতগুলো কোশ্চেন আলোচনা করেছিলাম, যতটুকু আমার মনে পড়ছে 15টা কোশ্চেন আলোচনা করেছিলাম। 15টা। আজকে আরো কিছু প্রশ্ন আলোচনা করে দেব। এটা প্রথম অধ্যায় থেকে কিন্তু তোমাদের করানো হচ্ছে। প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এর মধ্যে মোস্ট 5টা ছোট ছোট চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে প্রথমে দেখবে উদ্ভিদের চলন, তারপরে উদ্ভিদের হরমোন, তারপর প্রাণীদের হরমোন, তারপরে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, সেই সঙ্গে চোখের অংশ এবং চোখের গঠন, চোখের ত্রুটি, এবং সবশেষে দেখবে প্রাণীদের গমন পদ্ধতি। এই অংশগুলো নিয়ে প্রথম অধ্যায় অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার তৈরি হয়েছে আমাদের সিলেবাসে। তা আমি 1-এর 16 দাগ নিয়ে আলোচনা করব। 1-এর 16 দাগ। তার আগে বলি, এর আগের দিনও ক্লাসে একই কথা বলেছি, যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে সেইগুলো তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। স্কুলের ক্লাস 10-এর যে গ্রুপ রয়েছে সেখানেও আমি দিয়ে দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ যে ভিডিওটা তৈরি করে আপলোড করবো ইউটিউবে, সেখানেও তোমাদের দেওয়া থাকবে। তোমরা 2 জায়গা থেকে প্রশ্নগুলো দেখে নেবে, উত্তরগুলো ইউটিউবে যে ভিডিওটা আপলোড করা থাকবে সেখান থেকে শুনবে। তার কারণ হচ্ছে, দেখো, শুধু উত্তরটা জানলে হবে না। দেখবে আমি যখন তোমাদের উত্তরটা বলছি তার সঙ্গে রিলেটেড বেশ কিছু বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করছি। এই জন্য অবশ্যই শুধু উত্তর জানলে হবে না, উত্তরের সঙ্গে সঙ্গেই যে আমি অতিরিক্ত কথাগুলো আলোচনা করছি সেগুলো তোমাদের সব সিলেবাসের মধ্যে রয়েছে এবং সেগুলো তোমরা ভালো মতো মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, চলে আসি 1-এর 16। 1-এর 16 দাও। 1-এর 16। 1-এর 16 দাগে বলেছে যে নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। মানে 4টে অ্যান্সার দিয়েছে, তার মধ্যে কোনটা সঠিক আর সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। দেখো, 16-র খ দাগে কর্নিয়া আলোক রশ্মিকে প্রতিসৃত করে অ্যাকুয়াস হিউমারে কেন্দ্রীভূত করে, এটা হবে উত্তর। কর্নিয়া আলোক রশ্মিকে প্রতিসৃত করে অ্যাকুয়াস হিউমারে কেন্দ্রীভূত করে। আমরা যদি চোখের গঠন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি তাহলে চোখের একদম বাইরের দিকে কনজাংটিভা বলে একটা রক্ষাকারী আবরণ থাকে এবং স্বচ্ছ। ঠিক তারপরে থাকে কর্নিয়া, যেটা হচ্ছে বহি আবরণের সামনের দিকের, লেন্সের সামনের দিকের 1/6 অংশ। তারপরে লেন্স এবং কর্নিয়ার মধ্যবর্তী অংশে যে তরলটা থাকে তাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার বা অ্যাকুয়াস হিউমার। এই যে অ্যাকুয়াস হিউমারে লেন্স দ্বারা আগত আলোক রশ্মি প্রতিসৃত হয়।
তারপর সেখান থেকে লেন্সে গিয়ে পড়ে, লেন্স তাকে ভিট্রিয়াস হিউমারে ফেলে, সেখান থেকে রেটিনাতে গিয়ে কেন্দ্রীভূত হয়, ফলে আমাদের দর্শন বা সেই বস্তু দেখতে সুবিধা হয়। এটাই হচ্ছে ভিশন প্রণালী অর্থাৎ দর্শন প্রণালী। তাহলে এখানে উত্তর হবে কর্নিয়া আলোক রশ্মিকে প্রতিষ্ঠিত করে অ্যাকুয়াস হিউমারে কেন্দ্রীভূত করে। অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার চোখের দু রকমের তরল, এটা একটু মাথায় রাখতে হবে। অ্যাকুয়াস হিউমার অগ্র প্রকোষ্ঠে থাকে অর্থাৎ লেন্স এবং রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে থাকে। ভিট্রিয়াস হিউমার পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে অর্থাৎ লেন্স এবং রেটিনার মধ্যবর্তী যে প্রকোষ্ঠ সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। আর কর্নিয়া এবং লেন্সের মধ্যবর্তী যে প্রকোষ্ঠ সেটা কিন্তু অ্যাকুয়াস হিউমার চেম্বার বা অগ্র প্রকোষ্ঠ। লেন্স এবং কর্নিয়া তাহলে কিন্তু অগ্র প্রকোষ্ঠ এবং সেখানে অ্যাকুয়াস হিউমার একটু গুলিয়ে যেতে পারে। আর লেন্স এবং রেটিনাতে ভিট্রিয়াস হিউমার সেটা পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থান করে, এটা একটু বুঝে রাখবে মনের মধ্যে। নেক্সট চলে যায় 1-17, বলছে কোন জোড়াটি সঠিক সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে 4টে জোড়া দিয়েছে, 4 জোড়ার মধ্যে প্রথম দেখো ক দাগের উত্তরটাই কিন্তু ঠিক হবে। সিএসএফ, সিএসএফ, সিএসএফ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের গহ্বর, এটা মস্তিষ্কের গহ্বর। মস্তিষ্কে 4টে গহ্বর থাকে আমরা জানি, প্রথম প্রকোষ্ঠ, দ্বিতীয় প্রকোষ্ঠ, তৃতীয় প্রকোষ্ঠ, চতুর্থ প্রকোষ্ঠ। এর মধ্যে কিন্তু যে তরল থাকে তাকে সিএসএফ বলা হয়। আবার সুষুম্না কাণ্ডের যে কেন্দ্রীয় গহ্বর যাকে আমরা নিউরোসিল বলি, সিএসএফ এখানেও কিন্তু থাকে। সুষুম্না কাণ্ডের যে কেন্দ্রীয় গহ্বর তাকে নিউরোসিল বলা হয়, নিউরোসিল। নিউরোসিলের মধ্যেও কিন্তু থাকে অর্থাৎ কেন্দ্রীয় নালী বলা হয়। এই কেন্দ্রীয় নালীতে যে তরল থাকে সেটাও কিন্তু সিএসএফ। মস্তিষ্কের যে নিলয় বা প্রকোষ্ঠ সেখানেও কিন্তু সিএসএফ থাকে, এখানেও সিএসএফ থাকে, এখানেও থাকে, এখানেও থাকে। এছাড়া মস্তিষ্কের সাব অ্যারাকানয়েড স্পেস বলে একটা কথা আছে, সাব অ্যারাকানয়েড স্পেস, সেখানেও কিন্তু সিএসএফ থাকে। তাহলে আমার যে ব্যাখ্যাটা আমি দিলাম বা আলোচনা করলাম তার থেকে কিন্তু অ্যান্সারটা দাঁড়াচ্ছে ক দাগের অ্যান্সার। সিএসএফ 4টি মস্তিষ্ক নিলয় অর্থাৎ মস্তিষ্ক নিলয়ের মধ্যে থাকে, সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালীতে থাকে। এছাড়াও সাব অ্যারাকানয়েড স্পেস বা অধ অ্যারাকানয়েড স্থানেও কিন্তু বিন্যস্ত থাকে। অর্থাৎ 1-17 উত্তর হবে ক দাগ। 1-18 চলে যায়, 1-18 পড়েছে। এবারও এই টাইপের একটা প্রশ্ন মাধ্যমিকে এসেছিল, এটা একটু বেশ গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 1-18 স্নায়ু দিয়ে একটা প্রশ্ন দিয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভের মধ্যে সমতা বিধান করে উত্তরটি নির্বাচন করো। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের মধ্যে মিল তৈরি করতে হবে, প্রথমে করে উত্তরটা লিখতে হবে। এখানে দেখো যে 18 গদাগে হচ্ছে 1-2, তারপরে বি তে আছে 4 দাগ, সি তে আছে 1 দাগ, ডি তে আছে 3 দাগ। মানে এর অপশন হচ্ছে 1 অর্থাৎ 2 হচ্ছে এখানে সংজ্ঞাবহ স্নায়ু। তারপরে 4 দাগ, 4 হচ্ছে আজ্ঞাবহ, 1 দাগ হচ্ছে মিশ্র স্নায়ু। 4 দাগ হচ্ছে আজ্ঞাবহ স্নায়ু। আর একেবারে শেষের দিকে দেখো অপটিক স্নায়ু কিন্তু সংজ্ঞাবহ স্নায়ু। আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো তৈরি হয় তাকে বলা হয় করড স্নায়ু। আমাদের ক্ষেত্রে 12 জোড়া। সুষুম্না কাণ্ড থেকে যে তৈরি হয় সুষুম্না স্নায়ু তাদের সংখ্যা 31 জোড়া। এই 12 জোড়া করড স্নায়ুর মধ্যে কেউ সংজ্ঞাবহ, কেউ চেষ্টীয়, কেউ মিশ্র। অপটিক স্নায়ু কিন্তু সংজ্ঞাবহ স্নায়ু, অকুলোমোটর কিন্তু চেষ্টীয় স্নায়ু, ফেসিয়াল স্নায়ু কিন্তু মিশ্র স্নায়ু, ভেগাসও কিন্তু মিশ্র স্নায়ু। তাহলে অপটিক স্নায়ু হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু প্রথমে হবে, অকুলোমোটর হচ্ছে আজ্ঞাবহ বা চেষ্টীয় স্নায়ু অর্থাৎ 4 দাগেরটা হবে,
ফেসিয়াল হচ্ছে, আর সুষুম্না এটা হচ্ছে সপ্তম করোটি স্নায়ু, তাহলে এটা মিশ্র স্নায়ু, এবং ভেগাস হচ্ছে মিশ্র স্নায়ু, দশম করোটি স্নায়ু। অর্থাৎ তাহলে গদাগেরটা কিন্তু উত্তর হচ্ছে। তোমরা যদি একটু স্নায়ুর দিকটা ভালো করে মনে রেখে দাও তাহলে দেখবে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। রক্তবাহ এবং চর্বি কোষ যুক্ত তিন স্তর বিশিষ্ট নাকতন্তুর গুচ্ছগুলোকে স্নায়ু বা নার্ভ বলা হয়। স্নায়ু বা নার্ভ কাকে বলে, নার্ভের সঙ্গে নিউরনের সম্পর্ক কি, এবং কার্য অনুসারে এই যে স্নায়ু তিনটে ভাগ আছে, সংজ্ঞাবহ, চেষ্টীয় এবং মিশ্র, তাদের বিষয়েও তোমাদের মনে রাখতে হবে। এবং এই যে 10 জোড়া করোটি স্নায়ু রয়েছে, 12 জোড়া করোটি স্নায়ু রয়েছে, তাদের মধ্যে কোনগুলো সংজ্ঞাবহ, কোনগুলো আজ্ঞাবহ বা চেষ্টীয়, কোনগুলো মিশ্র প্রকৃতির, সেটা তোমাদের মনে রাখতে হবে। তা না হলে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে কিন্তু অসুবিধা হবে। এবং প্রত্যেকটি লেখকের বইতে কিন্তু টেবিল আকারে দেওয়া আছে। আমরাও ক্লাসে তোমাদেরকে স্নায়ুতন্ত্র পড়ানোর সময় বলেছি, তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। চলে যায় 1-19। 1-19 বলছে বাক্যগুলো পড়ে যেটা সঠিক নয় কিন্তু সঠিক নয় সেটা তোমাদের চিহ্নিত করতে হবে। একটা জায়গায় খেয়াল করে দেখো, হাঁচি এবং কাশি শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া, এটাই হলো উত্তর। হাঁচি এবং কাশি কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়া, মানে আবাল বৃদ্ধ বনিতা সকলের মধ্যেই কিন্তু এটা দেখতে পাওয়া যাবে। এটা আমরা বংশগতির নিয়ম অনুযায়ী পেয়ে থাকি, জন্মসূত্রে পেয়ে থাকি। হাঁচি এবং কাশি শর্তাধীন হবে না, শর্ত নিরপেক্ষ বা শর্ত উপরে নির্ভরশীল নয় এমন প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ সহজাত। এখানে শর্তাধীন বলে দিয়েছে, কন্ডিশনাল বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে না। এটাই হবে উত্তর। খদাগ হবে ক্ষেত্রে উত্তর। 19-এর উত্তর হবে খদাগ। হাঁচি এবং কাশি শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া, এটা ক্রস অর্থাৎ ফুল, এটাই হবে উত্তর। 1-20 চলে যায়। 1-20 বলছে যে অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্য নয় নিচের চারটের মধ্যে কোনটি? অ্যাকশন, এই যে স্নায়ুকোষের কোষদেহ থেকে যে দীর্ঘ শাখাটা তৈরি হয় তাকে অ্যাকশন বলা হয়, আর স্বল্প দৈর্ঘ্যের শাখাগুলো তৈরি হয় তাকে ডেনড্রন বলা হয়। অ্যাকশন, ডেনড্রন এবং নিউক্লিয়াস যুক্ত ভেজিটাল দানা সমন্বিত মাইটোকন্ড্রিয়া অন্যান্য কোষীয় অঙ্গাণু সমন্বিত জায়গাটাকে সেল বডি বা কোষদেহ বলা হয়। তাহলে কোষদেহ, ডেনড্রন এবং অ্যাকশন, ডেনড্রনের মুক্ত প্রান্তে ডেনড্রাইট থাকে, তোমরা ভালো মতো জানো। অ্যাকশনের বলেছে কি অ্যাকশনের অংশ নয় বা অ্যাকশনের বৈশিষ্ট্য নয়, তবে নিজিল দানা উত্তর হবে, অর্থাৎ কদাগ হবে নিজিল দানা উত্তর। অ্যাকশনের মধ্যে কোনো নিজিল দানা থাকে না, ডেনড্রনের এবং কোষদের মধ্যে নিজিল দানা থাকে, নিজিল বা নিজল দানা বা নিজিল দানা, এটা কিন্তু থাকে হচ্ছে কোষদেহ থাকবে এবং ডেনড্রনের মধ্যে থাকবে, এটা একটু মাথায় রাখবে। তাহলে উত্তরটা হচ্ছে নয় বলেছে। যেহেতু অ্যাকশনের বৈশিষ্ট্যতা নিজিল দানা হবে, শোয়ানকোষ অ্যাকশনে থাকে, এটা হবে না। মাইলিন আবরণ অ্যাকশনে থাকে, এটা হবে না। র্যানভিয়ারের পর্ব অ্যাকশনে থাকে, এটা হবে না। নিজিল দানা দেখো, র্যানভিয়ারের পর্ব এটা, বাইরে দিকে নিউরোলেমা আবরণ রয়েছে, তারপরে চর্বিযুক্ত আবরণ রয়েছে, সাদা রঙের হয়ে থাকে নরমালি মাইলিন শীট বা মেডুলারি আবরণ, এগুলো হচ্ছে না। তাহলে নিজিল দানা কিন্তু অ্যাকশনে থাকে না, এটাই হবে তোমাদের উত্তর। এরপরে চলে যাচ্ছি 2-21 বলছে মধুমেহ রোগের লক্ষণ নয়। নিচে চারটে দেওয়া হয়েছে, চারটের মধ্যে কোনটা মধুমেহ রোগের লক্ষণ নয়? দেখো, মধুমেহ মানে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, ইউরিন বা মূত্রের সঙ্গে মধু বেরোবে। এখানে মধু মানে সুগার, অর্থাৎ এখানে গ্লুকোজ বলা হয়। এখানে যে মিষ্টি যৌগটার নাম হচ্ছে গ্লুকোজ। তা আমরা দেখি যে মধুমেহ রোগের লক্ষণ কি কি। দেখো, বারবার মূত্রত্যাগ, এটা মধুমেহ রোগের লক্ষণ। অত্যাধিক তৃষ্ণাবোধ, অর্থাৎ যারা ডায়াবেটিস মেলিটাস রোগে ভোগে বারবার তাদের জল তেষ্টা পায়। আচ্ছা, মূত্রে গ্লুকোজের উপস্থিতি দেখতে পাওয়া যায়, কিন্তু লঘু সারক মূত্র খুব পাতলা হবে, কিন্তু সেখানে কোনো সুগার থাকবে না।
সেই মূত্রকে বলা হবে লঘুসারক মূত্র। এই লঘুসারক মূত্র হবে উত্তর। তোমরা বহু মূত্র বলে একটা রোগের নাম শুনেছ। ADH হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে বহুমূত্র রোগ, অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিডাস বলে একটা রোগ হয়। সেই রোগে কিন্তু লঘুমূত্র আমাদের দেহ থেকে রচিত হয় ঘন ঘন, কিন্তু সেখানে কোন রকমের গ্লুকোজ নির্গত হয় না। এই লঘুসারক মূত্র কিন্তু অ্যাকচুয়ালি ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগের ক্ষেত্রে আমরা বলতে পারি। তাহলে এখানে উত্তরটা হবে লঘুসারক মূত্র। আবার বলছি 2-এর 21 উত্তর হবে লঘুসারক মূত্র। 1-এর 21 তো বলে দিলাম, লঘুসারক মূত্র হবে 1-22 দাগ। 22 দাগে বলছে নিচের 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক নয় সেটা স্থির করো। দেখো গদাগেরটা উত্তর হবে, 1-22 গদাগেরটা উত্তর হবে। গদাগে কি বলা হয়েছে? কর্নিয়া তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে। 9 বলেছে, তো যেহেতু 9 বলেছে তাহলে কিন্তু এটাই হবে, কর্নিয়া তারারন্ধ্রকে ছোট বড় হতে সাহায্য করে। এটা কিন্তু ভুল, যেহেতু 9 বলেছে এটাই হবে উত্তর। আমাদের তারারন্ধ্রের বড় হতে এবং ছোট হতে সহায়তা করে আইরিশ বা কনিনিকা। চোখের আইরিশ বা কনিনিকা আর সংকোচনের প্রসারণের ফলে কিন্তু তারারন্ধ্র বড় হয় এবং ছোট হয়। অক্ষি গোলকের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে কনিনিকার তারারন্ধ্র। এই কনিনিকা যদি প্রসারিত হয় তাহলে তারারন্ধ্র ছোট হবে, সংকুচিত হয় তারারন্ধ্র বড় হবে, বেশি আলো লেন্সের মধ্যে ঢুকবে অর্থাৎ চোখের মধ্যে ঢুকবে। তাহলে এখানে উত্তরটা দাঁড়াচ্ছে গ। কর্নিয়া তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে। এটা কিন্তু ভুল, 9 বলেছে, তাহলে এটাই হবে উত্তর। যেহেতু উত্তরে বলেছে, প্রশ্নতে বলেছে নিচের কোনটি সঠিক নয়, তাহলে উত্তর হবে গদাগের উত্তর। 1-22 গ। 1-23 চলে যায়। তাপ ক্ষয়কারী এবং তাপ উৎপাদন কেন্দ্র হিসাবে কাজ করে মস্তিষ্কের কোন অংশ? দেখো থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস এবং মেটাথ্যালামাস, এই 4টেকে একসঙ্গে বলা ডাইনসেফালন। অগ্রমস্তিষ্কে 2টো ভাগ, টেলেনসেফালন এবং ডাইনসেফালন, অর্থাৎ প্রান্ত মস্তিষ্ক এবং আন্তর্মস্তিষ্ক। প্রান্ত মস্তিষ্ক মানে কি? প্রান্ত মস্তিষ্ক মানে গুরু মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক এবং নাসা মস্তিষ্ক। এবার আন্তর্মস্তিষ্ক মানে ইংরেজিতে বলা ডাইনসেফালন। ডাইনসেফালনে 4টে থালা থাকে। থ্যালামাস বা থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস এবং মেটাথ্যালামাস। হাইপোথ্যালামাসকে বলা হয় থার্মোস্ট্যাট যন্ত্র। তোমরা দেখবে গিয়ার্ডের মধ্যে, তারপরে ইলেকট্রিক আয়রনের মধ্যে থার্মোস্ট্যাট বলে একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস বসানো থাকে, তাপ নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। এখানে হচ্ছে হাইপোথ্যালামাস হবে উত্তর। 1-23 উত্তর হবে হাইপোথ্যালামাস। 1-24 চলে যায়। বলছে নিচের কোনটি CSF এর কার্য নয়? দেখো 9 এবং হয়, এই নিয়েই কিন্তু গুলিয়ে যায় প্রশ্নের উত্তরটি। ভালো করে প্রশ্নটি পড়বে, তারপরে উত্তরটা লিখবে। বলছে নিচের কোনটি CSF এর কার্য নয়? দেখো CSF মানে আগে বলেছি মস্তিষ্ক নিলয়ের মধ্যে থাকে, সুষুম্নাকান্তের কেন্দ্রীয় নালী বা কেন্দ্রীয় গহ্বরে থাকে। এছাড়াও যে সাব অ্যারাকানয়েড স্পেস থাকে মস্তিষ্কে, সেখানেও কিন্তু CSF অবস্থান করে। এই CSF এর কাজ স্নায়ু কোষগুলোকে পুষ্টি যোগানো, মস্তিষ্ককে যান্ত্রিক আঘাতের হাত থেকে রক্ষা করা, কুশনের মতো কাজ করে। তারপরে যে বস্তুগুলো অপসারণে সহায়তা করে। 9 বলেছে, দেখা যাক 9 মানে কোনটা বলছে। আঘাত শোষক রূপে কাজ করে, এটা হ্যাঁ। মস্তিষ্কের পুষ্টি সরবরাহ করে, এটাও হ্যাঁ। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডকে রোগ জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে, এটাও হচ্ছে হ্যাঁ। অর্থাৎ এগুলো সব ঠিকঠাক কাজ। বলেছে হাঁচি এবং জিহ্বা সঞ্চালন নিয়ন্ত্রণ করে, হবে না।
হাসি এবং জিহ্বা সঞ্চালন নিয়ন্ত্রণে কিন্তু আমাদের সিএসএফ এর কোনো ভূমিকা নেই, মস্তিষ্কের ভূমিকা থাকে। মস্তিষ্কের ভূমিকা থাকে, সিএসএফ এর কোনো ভূমিকা থাকে না। এই হাঁচি এবং জিহ্বা সঞ্চালন, এই জিহ্বা সঞ্চালনটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের দ্বারা পরিচালিত হয়। বিশেষ করে আমাদের সুষুম্না মস্তিষ্ক যাকে আমরা বলে থাকি, সেটা দিয়ে কিন্তু এই কাজটি হয়ে থাকে। তা চলে আসি, তাহলে উত্তর হবে 1-24 খ। 1-24 উত্তর হবে খ দাগের উত্তর। 1-25 চলে আসি, বলছে একটা ক্রম দিয়ে দিয়েছে, একটা ক্রম দিয়েছে, অর্থাৎ একটা ধাপ 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 দিয়ে দিয়েছে। তার মধ্যে কোন ক্রমটা সঠিক সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো খ দাগ 1-25 খ দাগের উত্তরটাই কিন্তু ঠিক। তার আগে আমি একটু প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ নিয়ে কথা বলবো। প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে স্নায়ু উদ্দীপনা যাদের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ বলা হয়। এই ছবিটা একটি প্রতিবর্ত পথের বা প্রতিবর্ত চাপের ছবি। প্রতিবর্ত পথের বা চাপের 5টা অংশ। প্রথমটাকে বলা হয় গ্রাহক অঙ্গ, দ্বিতীয়টাকে বলা হয় সংজ্ঞাবহ নিউরন বা সংজ্ঞাবহ শাখা বা সংজ্ঞাবহ নার্ভ, তারপরটাকে বলা হয় স্নায়ু কেন্দ্র বা নার্ভ সেন্টার, তারপরটাকে বলা হয় আজ্ঞাবহ বা চেষ্টীয় নিউরন বা আজ্ঞাবহ স্নায়ু তোমরা বলতে পারো। সব শেষেরটাকে বলা হয় কারক বা ক্রিয়া সৃষ্টিকারী অঙ্গ। তাহলে গ্রাহক, তারপর সংজ্ঞাবহ বাহক বা সংজ্ঞাবহ নিউরন, তারপর স্নায়ু কেন্দ্র, তারপর হচ্ছে আজ্ঞাবহ বা চেষ্টীয় বাহক বা চেষ্টীয় নিউরন বা চেষ্টীয় স্নায়ু, সবশেষে কারক। দেখা যাক, আমরা এবার চলে আসি 1-25 খ দাগে। দেখো প্রথমে গ্রাহক রয়েছে, তারপরে এটা গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, তারপরে এটা স্নায়ু কেন্দ্র, তারপরে এটা আজ্ঞাবহ স্নায়ু বা চেষ্টীয় স্নায়ু, এটা আজ্ঞাবহ স্নায়ু বা চেষ্টীয় স্নায়ু, তাকে অ্যারো সাইন দিয়ে দিয়েছি, সবশেষে কারক। অর্থাৎ প্রতিবর্ত পথের যে অংশগুলো তাকে যদি আমরা অ্যারো দিয়ে বা তীর চিহ্ন দিয়ে দেখাই, তাহলে প্রথমে হবে গ্রাহক, তার থেকে সংজ্ঞাবহ স্নায়ু, তার থেকে স্নায়ু কেন্দ্র, তার থেকে আজ্ঞাবহ স্নায়ু, তার থেকে কারক অংশ। এই যে 1-25 অ্যান্সার হবে খ দাগেরটা। খ দাগেরটা সেখানে কিন্তু প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ কাকে বলে, তার অংশগুলো কি কি এবং ছবি সহ কিন্তু আমি সেটা এখানে বুঝিয়ে দিয়েছি। নেক্সট চলে যাব 1-26। 1-26 কোন জোড়াটি সঠিক সেটা তোমাদের নির্ণয় করতে বলেছে। 4টে জোড়া দিয়ে দিয়েছে, 4টে জোড়ার মধ্যে কোন জোড়াটা সঠিক, সেই 4টির মধ্যে যেটি সঠিক সেটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে। একটুখানি খেয়াল করে দেখো 26এরটা ক দাগের উত্তরটা কিন্তু মিল পাওয়া যাচ্ছে, বাকিগুলোতে পাওয়া যাচ্ছে না। 26 ক মায়োপিয়া। মায়োপিয়া মানে কাছের বস্তু ভালো দেখতে পাই, দূরের বস্তু ভালো দেখতে পাই না, স্বল্প দৃষ্টি সম্পন্ন মায়োপিয়া। মায়োপিয়া রোগে আক্রান্ত ব্যক্তিরা কাছের বস্তু ভালো দেখতে পায়, দূরের বস্তু ভালো দেখতে পায় না। সেই জন্য এদের ক্ষেত্রে অবতল লেন্সের চশমা অর্থাৎ মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করার সাজেশন দেওয়া হয় ডাক্তারদের পক্ষ থেকে। তাহলে এখানে উত্তর হবে কি, মায়োপিয়া অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা হয়। বাকি 3টে কিন্তু হচ্ছে না, বাকি 3টে তোমাদের উত্তরের মধ্যে আসছে না। তাহলে আবার বলি 1-26 উত্তর হবে ক দাগ। ক দাগে কি উত্তর দিয়েছে, মায়োপিয়া অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা হয়। একদম ঠিক, অবতল লেন্স যুক্ত চশমাকে বলা হয় মাইনাস পাওয়ারের চশমা। মাইনাস পাওয়ারের চশমা, এই যে আমার যে চশমাটা ব্যবহার করা হচ্ছে, এই চশমাতে কিন্তু আমার প্লাস পাওয়ারটা বেশি আছে। আমি দূরের জিনিস খুব ভালো দেখতে পাই, কাছের জিনিস দেখতে আমার একটু অসুবিধা হয়। আমার ত্রুটি হচ্ছে দৃষ্টি সম্পন্ন অর্থাৎ হাইপারমেট্রোপিয়া ত্রুটি। এক্ষেত্রে প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করে এই ত্রুটিটা সংশোধন করা হয়। এই মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এছাড়াও কিন্তু প্রেসবায়োপিয়া বলে একটা রোগ আছে, তোমরা জানো। 40-এর বেশি বয়স হয়ে গেলে তখন যে সমস্যাগুলো দেখা দেয়, সেখানে বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার করা হয়।
বাইফোকাল লেন্সের চশমা, সেখানে কিন্তু প্রেসবায়োপিয়া রোগ বলা হয়, প্রেসবায়োপিয়া। চলে আসি, এই যে আজকে আমি 16 থেকে 26 অর্থাৎ 10টা কোশ্চেন আলোচনা করলাম, তার সঙ্গে রিলেটেড বিষয়বস্তুগুলো আলোচনা করলাম। এর আগের দিন আমি 1 থেকে 15 অব্দি করেছিলাম, আজকে 1 থেকে 26 অব্দি করলাম। ডেট সহ উল্লেখ করা থাকবে। একদিকে ইউটিউবে আমি যে ভিডিও তৈরি করেছি সেটা আপলোড করে দেবো, সেখানে কোশ্চেন থাকবে এবং আমার যে ভিডিওটা সেটা থাকবে। আবার স্কুলে যে গ্রুপটা রয়েছে ক্লাস 10-এর ছেলেদের জন্য, সেই গ্রুপের মধ্যেও কিন্তু এই কোশ্চেনগুলো দেওয়া থাকবে। তোমরা দুই জায়গা থেকে দেখে নেবে। ভিডিও থেকে গ্রুপ, মানে ভিডিও অপেক্ষা গ্রুপের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেখানে অনেক প্রমিনেন্ট হবে, স্পষ্ট হবে। সেখান থেকে প্রশ্নগুলো দেখে খাতাতে লিখে ফেলবে। উত্তরটা যদি না হয়, মনে পড়ছে না বা মাথায় আসছে না, জানো না, তাহলে ভিডিওটা যখন শুনবে তখন খুব ভালো করে শুনে উত্তরটা লিখে নেবে। এই ধরনের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষাতে আসে। এই জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ে আমি 26টা কোশ্চেন গত ক্লাসে এবং আজকের ক্লাস নিয়ে আলাপ আলোচনা করলাম। এই জীবজগতের মানে নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের মধ্যে মোটামুটি আমি তোমাদের 35 মোরালেস 35 মতো আমি কোশ্চেন করা, 35 মতো কোশ্চেন করা, মোট 35টি মতন কোশ্চেন করাবো। এই 35টির মধ্যে গতকাল এবং আজকের ক্লাস দিয়ে মোট 26টা হয়েছে। 26-এর পরে বাকিগুলো আগামী দিন আমি আলোচনা করব। তোমরা এই যে 26টা কোশ্চেন করা হলো জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, সেটা একটু মাথায় রাখবে। এর আগের দিন আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস করেছিলাম, সেখানে কিন্তু আমি তোমাদের প্রথম অধ্যায়ের অংশগুলো থেকে ডাউট ক্লিয়ারিংটা করিয়েছি। এর বাইরেও তোমরা কেউ কেউ প্রশ্ন করেছো, সেগুলো আমি উত্তর দিয়ে দিয়েছি। এই দিন যে ক্লাসটা হবে, মানে আগামী সপ্তাহে যে ক্লাসটা হবে, সেখানে কিন্তু আমি ইউনিট না, দ্বিতীয় অধ্যায়ের থেকেই ডাউট ক্লিয়ারিং ক্লাস করাবো এবং আমি তোমাদের গ্রুপে আগে থেকে দিয়ে দেবো, বলে দেবো। তাহলে আবার সেই পুরনো কথাতে ফিরে আসছি। যা আলাপ আলোচনা করলাম খুব ভালো করে বাড়িতে পড়ো, প্র্যাকটিস করো। মাধ্যমিক ক্যান্ডিডেট কোনো রকম ভাবে অবহেলা করা যাবে না। যতটা সময় দিতে পারবে ততটা তোমাদের ভালো হবে। মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে কি যাবে না আমরা সঠিকভাবে কিছু জানি না। সিলেবাস কমাবে কি বাড়াবে আজও পর্যন্ত জানি না। যদি কোনো পরিবর্তন হয় সেটা সরকারের পক্ষ থেকে জানানো হবে, তখন স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থেকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি।